আজও আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের সর্বদা অন্য নজরে দেখা হয়। ডিভোর্সি মেয়ে মানেই মেয়েটির চরিত্র খারাপ, নয়তো স্বামীর সাথে সংসার কেন করতে পারলো না। কোনো মেয়ে ডিভোর্স হলে আমরা মেয়েটাকে জাজ করি। আমরা কখনো এটা ভাবি না দোষটা ছেলেরও হতে পারে, চরিত্রের দোষ ছেলেরও থাকতে পারে। আবার যখন কোনো মেয়ে নিজের তিক্ত অতীতকে ভুলে সবকিছু নতুন করে শুরু করতে চায়, আমাদের সেখানেও প্রবলেম। আজকের গল্পে আমরা এমনই এক মেয়ে সম্পর্কে জানবো যে নিজের অতীতকে ভুলে জীবনকে নতুন করে সাজাতে চায়, কিন্তু আমাদের সমাজ কি তা হতে দেবে? তাই জানবো আজকের এই মুভিতে, যার নাম সুন্দরী গার্ডেন। গল্পের শুরুতে আমরা সুন্দরীকে দেখি। সুন্দরী একটি স্কুলে লাইব্রেরিয়ান হিসেবে জব করে। সুন্দরী সকাল সকাল রেডি হয়ে তার মাঠ থেকে বিদায় নিয়ে স্কুলে চলে যায়। অন্যদিকে আমরা ভিক্টরকে দেখি। ভিক্টর সুন্দরীদের স্কুলে নতুন ইংলিশ টিচার হিসেবে আজই জয়েন করেছে। স্কুলের কেয়ারটেকার ভিক্টরকে পুরো স্কুল ঘুরিয়ে দেখায় এবং সব টিচারের সাথে পরিচয় করিয়ে দেয়। এই হচ্ছে কার্নান স্যার, আকামের মাস্টার। কথাটি হয়তো এনার থেকে এসেছে। এটা কেন বলছি গল্পের সাথেই বুঝে যাবেন। ভিক্টর সবার সাথে পরিচিত হয়ে লাইব্রেরিতে আসলে তার সুন্দরীর সাথে দেখা হয়। সুন্দরী ভিক্টরের সাথে কথা বলছিল, তখন সেখানে একটি ম্যাম আসে আর জানায় আজ তার জন্মদিন। ইনি হচ্ছে লেখা ম্যাম, স্কুলের সবচেয়ে সুন্দরী আর ইয়াং টিচার। সুন্দরী আর লেখার কথাবার্তায় বোঝা যায় তাদের মধ্যে একটি ছোটখাটো যুদ্ধ রয়েছে। আসলে সুন্দরী কোথাও না কোথাও লেখার প্রতি একটু জেলাস। যাই হোক, লেখা তখন তাদের দুজনকে কেক কাটার জন্য অফিস রুমে আসতে বলে। পরের দিন ভিক্টর লাইব্রেরিতে গেলে ওয়াশরুম থেকে কিছু শব্দ শুনতে পায়। লেডিস টয়লেট হওয়ার কারণে ভিক্টর ভিতরে যেতে পারে না, তাই সে সুন্দরীকে ডেকে আনে এবং সবটা বলে। সুন্দরী কিছুক্ষণ দরজা ধাক্কালে একটি মেয়ে দরজা খুলে দেয়। মেয়েটির এক হাত থেকে রক্ত পড়ছে, অন্য হাতে প্রেগনেন্সি টেস্ট কিট। সুন্দরী কিটটি হাতে নিলে দেখতে পায় রেজাল্ট পজিটিভ। সুন্দরী তার হাতে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটি জানায় ছেলেটি পাশের কলেজেই পড়ে। আমি যখন তাকে এই বিষয়ে জানাই, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এমনকি এখন সে আমার ফোনও তুলছে না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সুন্দরী তখন তাকে নিয়ে তার এক পরিচিত ডক্টরের কাছে যায়। ডক্টর মেয়েটির সকল পরীক্ষা করে এবং জানায় রেজাল্ট নেগেটিভ। হয়তো কোনো সমস্যার কারণে তখন পজিটিভ দেখিয়েছিল। এটা শুনে তারা দুজনেই একটু স্বস্তি পায়। ডক্টর তখন মেয়েটিকে বাহিরে পাঠিয়ে সুন্দরীকে বকতে শুরু করে। এই হচ্ছে জজ, সুন্দরীর বান্ধবীর হাজবেন্ড। জজ তাকে বলে, তুমি খুব ভালো করেই জানো আমি এইসব বিষয় হ্যান্ডেল করি না, তাও তুমি কেন এসব ঝামেলা নিয়ে আমার কাছে আসো? সুন্দরী তার কথা গায়ে না লাগিয়ে বলে, প্রয়োজন হলে আবার আসবো। সুন্দরী তখন মেয়েটিকে নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সুন্দরী প্রথমে মেয়েটিকে পাঠায় তার সাথে কথা বলার জন্য, কিন্তু ছেলেটি তার সাথে অনেক বাজে ব্যবহার করে এবং এক পর্যায়ে তো তার গায়ে হাতই তুলে ফেলে। সুন্দরী এটা দেখে একটি স্ট্যাম্প নিয়ে ছেলেটিকে মারতে শুরু করে। সুন্দরীর এই রূপ দেখে ভিক্টর আর মেয়েটি তো পুরাই অবাক হয়ে যায়। মেয়েটি জানায় তার ফোনে আমার অনেক ছবি রয়েছে। সুন্দরী তখন ছেলেটির ফোন নিয়ে নেয় এবং মেয়েটিকে তাকে একটি থাপ্পড় মারতে বলে। মেয়েটি তখন কষে তাকে একটা থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। মেয়েটিকে বাসায় পৌঁছে দিয়ে সুন্দরী তাকে বোঝাতে থাকে, এইসবের জন্য তো পুরো জীবন পড়ে আছে, তুমি কেন এসবের পিছে এখন নিজের জীবনটাকে নষ্ট করছো? এটা তোমার পড়াশোনা করার বয়স, এসব করার নয়। জীবন সবাইকে দ্বিতীয় চান্স দেয় না, তোমাকে দিয়েছে। আশা করি তুমি এটাকে কাজে লাগাবে। মেয়েটি তার কথা বুঝতে পারে এবং তাকে কথা দেয় এখন থেকে সে মন দিয়ে পড়াশোনা করবে আর এসবের পিছে সময় নষ্ট করবে না। যাই হোক, জজ তখন সুন্দরীকে বলে, সত্যি কথা বলতে আমি তখন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এসব দেখে আমি বুঝতেই পারছিলাম না কিভাবে কি করব, কিন্তু আপনি অনেক সুন্দরভাবে সবটা হ্যান্ডেল করেছেন। আর আজকাল বাচ্চাগুলোও কত অ্যাডভান্স হয়ে গেছে, এই বয়সে তো আমরা এসবের কিছুই বুঝতাম না। সুন্দরী বলে, এটা কোনো জেনারেশন গ্যাপ নয়, এসব তো হতেই থাকে, কিন্তু কিছুটা প্রকাশ পায় কিছুটা পায় না। আমি যখন স্কুলে ছিলাম আমার এক বান্ধবীর সাথে এমনটা হয়েছিল। তখন এই বিষয়ে সবাই জেনে গিয়েছিল আর তাকে আর তার ফ্যামিলিকে অনেক সাফার করতে হয়েছিল। এমনকি তারা তার পড়াশোনাও বন্ধ করে দেয়। এই মেয়েটি অনেক ব্রিলিয়েন্ট একটি স্টুডেন্ট, আমি চাইনি তার সাথেও এমনটা হোক। সুন্দরীর কথায় জজ অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। জজ তখন বলে, আমি কি আপনাকে বাড়ি অবধি ড্রপ করে দিতে পারি? আসলে এসব ছেলেদের কোনো ভরসা নেই, দেখা গেল মাঝপথে লোকজন দিয়ে আপনাকে আটকিয়ে দিল, তাই ভালো হবে আমি আপনাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। সুন্দরী তখন আর কথা না বাড়িয়ে তার কথায় রাজি হয়ে যায়। সুন্দরীর গাড়ির পিছিয়ে পিছিয়ে ভিক্টর বাইক নিয়ে আসতে থাকে। বাড়ির সামনে আসলে ছেলেটি কিছু লোক নিয়ে তার পথ আটকায়। সুন্দরী বলে, বাহ, কি ভালো গেস করেছেন আপনি, আপনার কথা তো 100% মিলে গেল।
ভিক্টর তখন এই লোকটির সাথে কথা বলতে যায়। ভিক্টর বলে, এই মেয়েটিকে দেখছেন না, মেয়েটি পুরোই পাগল, এর সাথে কোনো ঝামেলায় জড়িয়েন না, দেখা গেল নির্যাতনের এমন কেস দিয়ে দিবে সারা জীবনেও আর জেল থেকে বেরোতে পারবেন না। আর সুন্দরী তো সুন্দরী, সে একটি রড হাতে নিয়ে ছেলেগুলোকে ভয় দেখাতে থাকে। এসব দেখে লোকটিও ভয় পেয়ে যায় আর তাদের নিয়ে সেখান থেকে চলে যায়। সুন্দরী বলে, এতদূর যেহেতু এসেই পড়েছেন, এক কাপ চা খেয়ে যান। ভিক্টরও এতে রাজি হয়ে যায় আর তারা বাসায় যায়। বাসায় এনে সুন্দরী ভিক্টরকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। বাসায় শুধু সুন্দরী আর তার মাকে দেখে ভিক্টর তার পরিবার সম্পর্কে জানতে চায়। সুন্দরী জানায় তার বাবা অনেক আগেই মারা গিয়েছে, আরেকটি ভাই রয়েছে যে এখন বিয়ে করে শহরে থাকে। ভিক্টর বলে, আপনার বিয়ে হয়নি? সুন্দরী জানায় সে ডিভোর্সি। ভিক্টর একটু অবাক হলেও এই বিষয়ে আর কথা বাড়ায় না। স্কুলের সায়েন্স প্রজেক্টের জন্য কান্নান স্যার স্টুডেন্টদের রকেট বানিয়ে দিচ্ছে। একজন স্টুডেন্ট সন্দেহ প্রকাশ করে বলে, এটা কি সত্যি সত্যি উড়বে? কান্নান স্যার প্রচুর ভাব নিয়ে বলে, তাকে নাকি অনেক বড় বড় রিসার্চ ল্যাব থেকে জব অফার করেছে, কিন্তু সে যায়নি কারণ সে এই স্কুলকে ভালোবাসে, এই স্কুলকে সে অনেক বড় করতে চায়। তার বানানো এই রকেট নাকি সোজা চাঁদে ল্যান্ড করবে। কান্নান স্যার সকল টিচার আর স্টুডেন্টকে তার রকেট সম্পর্কে বলতে থাকে আর নিজের বানানো রকেটের উপর নিজেই গর্ভবতী হতে থাকে, গর্ভ করতে থাকে। যাই হোক, একজন স্টুডেন্ট ভয়ে ভয়ে সুইচটি অন করতে যায় আর এদিকে সবাই কান্নান স্যারকে নিয়ে মজা করতে থাকে। স্টুডেন্টটি বুকে ফু দিয়ে জীবনের মায়া ত্যাগ করে সুইচটি অন করে দেয়। সুইচটি অন হতেই এই ব্লাস্টের ফলে রকেটের একটি টুকরো এসে সুন্দরীর গায়ে লাগতে ধরলে ভিক্টর তা হাত দিয়ে আটকিয়ে নেয়। ভিক্টর আর সুন্দরীর এই ব্যাপারটি জজও খুব ভালোভাবে লক্ষ্য করে। সকলের হুঁশ ফিরলে সবাই কান্নান স্যারকে খুঁজতে শুরু করে। বেচারা রকেটটি ব্লাস্টের ফলে কনফিউজড হয়ে চাঁদের বদলে কান্নান স্যারের বুকেই ল্যান্ড হয়ে যায়। সবাই তখন তাকে নিয়ে অনেক হাসি তামাশা করতে থাকে। একজন তো পানি না পেয়ে চা ছিটিয়েই তার হুঁশ ফিরিয়ে আনে। বাসায় ফিরু সুন্দরী ওই বিষয়টি নিয়ে ভাবতে থাকে, কিভাবে আজ ভিক্টর তাকে হিরোর মতো করে বাঁচিয়ে নিল। জজ ব্যাপারটি নোটিস করে আর সুন্দরীর কাছে ভিক্টরের ব্যাপারে জানতে চায়। সুন্দরী বলে, ভিক্টর অনেক ভালো মনের মানুষ, আমি যখন তার সাথে কথা বলি আমার অনেক ভালো লাগে, হয়তো আমি তাকে ভালোবেসে ফেলেছি। জজ ভিক্টরকে জানাতে বললে সুন্দরী বলে, ওর সামনে গেলে আমার সবকিছু গুলিয়ে যায়, আমি কি বলবো কিভাবে বলবো কিচ্ছু বুঝতে পারি না। জজ সুন্দরীকে নিয়ে মজা করলে সে অনেক রেগে যায় আর ওখান থেকে চলে যায়। পরের দিন কান্নান স্যার সুন্দরীকে তাদের সাথে পাহাড়ে ট্রেকিং এ যেতে বললে সুন্দরী না করে দেয়। কান্নান স্যার তাকে অনেক জোর করে কিন্তু সুন্দরী কিছুতেই রাজি হয় না। কিন্তু স্টাফ রুমে গেলে সুন্দরী জানতে পারে এই ট্রেকিং এ ভিক্টর আর লেখাও যাচ্ছে। ভিক্টর আর লেখার যাওয়ার কথা শুনে সুন্দরী সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পাহাড়ে উঠতে গিয়ে সুন্দরীর অবস্থা তো নাজেহাল হয়ে যায়, কিন্তু ভিক্টর আর লেখা পুরো ট্রিপটাকে বেশ এনজয় করে। সুন্দরী তো এসব দেখে মনে মনে জ্বলতে থাকে। যাই হোক, অনেক কষ্টে পাহাড় বেয়ে রুমে আসলে সুন্দরী অনেক ক্লান্ত হয়ে যায়। রুমে এসে সুন্দরী ঘুমিয়ে পড়ে। ঘুমানোর আগে সুন্দরী লেখাকে বলে দেয় সে যেন ক্যাম্পফায়ারের সময় তাকে ডেকে দেয়, কিন্তু ক্যাম্পফায়ারের সময় সুন্দরীকে না ডেকেই লেখা চলে যায়। তারা সবাই সেখানে অনেক এনজয় করে। লেখা তো সবার সাথে খুব সুন্দর করে নাচ গান করে। খাওয়া দাওয়া শেষে লেখা রুমে ফিরলে সুন্দরী জেগে। সুন্দরী লেখার কাছে ক্যাম্পফায়ার কখন সেটা জানতে চাইলে লেখা বলে, ক্যাম্পফায়ার তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তুমি গভীর ঘুমে ছিলে তাই আর আমি তোমাকে ডেকে দেইনি। এটা শুনে সুন্দরী একটু কষ্ট পায় আর লেখার কাছে খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। লেখা বলে, খাবার তো শেষ হয়ে গেছে কিন্তু আমার কাছে কিছু বিস্কিট আছে, চাইলে খেতে পারো। সুন্দরী অনেক রেগে যায় আর রুম থেকে বেরিয়ে আসে। সুন্দরী একা একাই হাঁটতে থাকে আর লেখাকে বকতে থাকে। লেখা ইচ্ছে করে সুন্দরীকে জাগায়নি কারণ সে ভিক্টরের সাথে আলাদা করে সময় কাটাতে চেয়েছিল। সুন্দরী একা একাই বকবক করতে করতে হাঁটতে থাকে। এদিকে স্কুলের কিছু ছেলে ভোটকা নিয়ে আসে পার্টি করার জন্য। সুন্দরী এটা দেখে ফেললে তারা সবকিছু রেখেই সেখান থেকে পালিয়ে যায়। সুন্দরী তখন সেখান থেকে ভোটকাটা নিয়ে আসে এবং নিজেই পান করতে শুরু করে। তখন সেখানে ভিক্টর আসে আর সুন্দরীকে দেখে বলে, স্কুল ক্যাম্পে কি এটা নিয়ে আসা উচিত হয়েছে? বাচ্চাদের উপর এটার কি প্রভাব পড়বে? সুন্দরী বলে, বাচ্চারা? আপনার এই বাচ্চারাই এটা নিয়ে এসেছে, আমি তো তাদের থেকে নিয়ে আসলাম। ভিক্টর বলে, বাপ রে, বাচ্চাটা এত অ্যাডভান্স হয়ে গেছে। ভিক্টরও তখন সুন্দরীর সাথে ড্রিঙ্ক করতে বসে পড়ে। সেখানে একটা গ্লাস থাকায় তারা দুজন শেয়ার করে নেয়। তারা ড্রিঙ্ক করতে করতে নানা বিষয়ে কথা বলতে থাকে। কথায় কথায় সুন্দরী ভিক্টরকে জিজ্ঞেস করে, তুমি এখনো বিয়ে করনি কেন? ভিক্টর বলে, বিয়ের কথা আর বলো না, আমার মা তো পাগল করে দিচ্ছে বিয়ের কথা বলতে বলতে, কিন্তু আমারও তো কাউকে পছন্দ হওয়া উচিত, তাই না? সুন্দরী বলে, কেন, এখনো কাউকে পছন্দ হয়নি? ভিক্টর বলে, এতদিন তো পছন্দ হয়নি, তবে কি? তবে ওই যে লেখা ম্যাম আছে না। হ্যাঁ, কি করেছো? না, কিছু করেনি, তবে আজ আমাকে বলছিল সে নাকি আমাকে পছন্দ করে। তো তুমি কি বলেছো? আমি আর কি বলবো, দেখতে শুনতে ভালো আছে তাই আমি রাজি হয়ে গেছি।
এটা শুনে সুন্দরী অনেক কষ্ট পায় আর রেগে সেখান থেকে চলে যায়। ভিক্টর সুন্দরীর রাগের কারণ কিছুই বুঝতে পারে না। ভিক্টর সুন্দরীকে অনেক ডাকে কিন্তু সুন্দরী তার কথায় কোনো পাত্তা দেয় না, সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ক্যাম্পে ভিক্টর আর লেখার সম্পর্ক আরো গভীর হতে থাকে আর সুন্দরী চুপচাপ সবকিছু দেখতে থাকে। ক্যাম্প থেকে ফেরার সময় সুন্দরীর বান্ধবী তাকে কল করে আর জানায় তার মা আর বেঁচে নেই। এটা শুনে সুন্দরী অনেক ভেঙে পড়ে আর সেখান থেকে সরাসরি হসপিটালে চলে যায়। সুন্দরীর এই দুনিয়ায় আপন বলতে শুধু তার মাই ছিল, আর ভাই তো থেকেও নেই। তার মায়ের মৃত্যুতে সুন্দরী অনেকটাই ভেঙে পড়ে। মায়ের শেষকৃত্য শেষ হলে সুন্দরীর ভাবি তার ভাইকে জোর করতে থাকে, সেজন্য সুন্দরীর সাথে এই বাড়ির বিষয়ে কথা বলে। সুন্দরী যেন এই বাড়িটা বেচে তার ভাগের অংশ তাকে দিয়ে দেয়। সুন্দরীর ভাই সুন্দরীর সাথে কথা বলতে রাজি হয় না। সে বলে, তুমি তো জানোই সুন্দরী কেমন, ও কখনোই এসব কিছুতে রাজি হবে না। বাহির থেকে সুন্দরীও এসব কিছু শুনে ফেলে আর বলে, তোমরা কি আর সময় পেলে না এসব নিয়ে কথা বলার? মা মারা গিয়েছে 2 দিনও হয়নি আর তোমরা এসব নিয়ে পড়ে গেছো। আমি কিছুতেই এই বাড়ি বেচবো না, তোমার যা ইচ্ছা করে নাও। সুন্দরীর ভাই ভাবি তখন রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ভিক্টর আর লেখা আসে সুন্দরীর সাথে দেখা করার জন্য। জানালা দিয়ে সুন্দরী ভিক্টর আর লেখাকে দেখে লুকিয়ে পড়ে। ভিক্টর অনেকক্ষণ ডোরবেল বাজালেও সুন্দরী কিছুতেই দরজা খুলে দেয় না। ভিক্টর আর লেখা মনে করে হয়তো সুন্দরী বাসায় নেই, সে কোনো কাজে বাহিরে গিয়েছে। সুন্দরীকে না পেয়ে তারা দুজন সেখান থেকে চলে যায়। কিছুদিন পর সুন্দরী স্কুলে জয়েন করে। লেখা বলে, তুমি ঠিক আছো তো? আমরা তোমার সাথে দেখা করার জন্য তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু তুমি হয়তো বাসায় ছিলে না। সুন্দরী বলে, আমার মা মারা গিয়েছে, কিছুটা সময় তো আমার লাগবেই সবকিছু সামলিয়ে উঠতে। সুন্দরী চলে গেলে ভিক্টর আর লেখা আবারও তাদের কথায় মনোযোগ দেয়। ভিক্টর আর লেখার এই কেমিস্ট্রি দেখে সুন্দরী জ্বলতে থাকে। জজের ছেলে বলে, আমি জানি তুমি ভিক্টর স্যারকে পছন্দ করো, কিন্তু তোমার আগে লেখা ম্যাম তাকে পটিয়ে নিয়েছে। কিন্তু তুমি বললে আমি তাদের ব্রেকআপ করিয়ে দিতে পারি। সুন্দরী কিভাবে ব্রেকআপ করানো যায় সেটা জানতে চাইলে জজের ছেলে বলে, ভিক্টর স্যার কি ফেসবুকে আছে? হ্যাঁ আছে। আর লেখা ম্যাম? হ্যাঁ ও আছে। তাহলে তো ব্যাস হয়েই গেছে। কিভাবে? শোনো, তুমি প্রথমে একটি ফেক আইডি খুলবে, পরে সেই আইডি থেকে ভিক্টর স্যারের আইডিতে পোস্ট করবে আর লিখবে, ভিক্টর স্যার তোমাকে প্রেমের ফাঁদে ফেলে ধোকা দিয়েছে, সে অনেক খারাপ মানুষ। বলবে সে আরো অনেক মেয়েদের সাথেই এমন করেছে, সে শুধু মেয়েদের সাথে মজা নিয়ে বেড়ায়। পরে সে আইডি থেকে লেখা ম্যামকেও পার্সোনালি একটি মেসেজ করবে আর তাকে বিস্তারিত সব কিছু বলবে। যদি সিরিয়াস কিছু থাকে তাহলে তো কিছু হবে না, আর যদি তেমন কিছু না হয় তাহলে ব্রেকআপ হয়ে যাবে। বাপ রে, কি আইডিয়া! এই পিচ্চির মুখে এই আইডিয়া শুনে আমার মতো সুন্দরীও অবাক। সুন্দরী বলে, তুমি যেন কোন ক্লাসে পড়ো? ভিক্টরের ছেলে বলে, ক্লাস 6-এ। কেন, কি হয়েছে? সুন্দরী বলে, এই বয়সে এইসব আইডিয়া নিয়ে ঘুরছো তুমি? দাঁড়াও, তোমার বাবার সাথে কথা বলতে হবে। ভিক্টরের ছেলে বলে, আমি কি করলাম, আজকাল ভালো কাজের দামই নেই। এই বলে সুন্দরীর সাথে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে মনের দুঃখে সুন্দরী ড্রিঙ্কস করতে থাকে। সুন্দরী দেখে লেখা তার প্রোফাইল পিক চেঞ্জ করে ভিক্টর আর তার পিক দিয়ে রেখেছে। এটা দেখে সুন্দরীর দুঃখ আরো বেড়ে যায় আর সে বেশি করে ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করতে করতে সে যখন পুরোপুরি মাতাল হয়ে যায় তখন তার মাথায় শুধু ভিক্টর আর লেখার কথাই আসতে থাকে। নেশার ঘরে সুন্দরী জজের ছেলের কথা মতো একটি ফেক আইডি খুলে ভিক্টরের নামে উল্টাপাল্টা পোস্ট করে দেয় আর সে লেখাকেও মেসেজ করে উল্টাপাল্টা কথা বলে দেয়। সকালে হুঁশ ফিরলে নিজের বোকামির উপর নিজেই আফসোস করতে থাকে আর ভাবতে থাকে সে এখন ভিক্টরকে মুখ দেখাবে কি করে। ভয়ে ভয়ে স্কুলে গেলে দেখতে পায় ভিক্টর অনেক রেগে আছে। ভিক্টর সুন্দরীকে বলে, একটা রিলেশনে সামান্য বিশ্বাস থাকা তো দরকার, তাই না? ও যার তার কথায় আমাকে কেন অবিশ্বাস করবে? সুন্দরী কিছুই জানে না এমন একটা ভাব নিয়ে বলে, কেন ভিক্টর, কি হয়েছে? ভিক্টর বলে, আর বলো না, কে যেন একটা ফেক আইডি খুলে আমার অ্যাকাউন্টে পোস্ট করেছে আমি নাকি শুধু মেয়েদেরকে ধোকা দিই আর তাদের সাথে মজা নিই। সে লেখাকেও মেসেজ করে আমার নামে অনেক বাজে বাজে কথা বলেছে আর লেখা সেসব বিশ্বাস করে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। এটা কোনো কথা? সুন্দরী তাদের ব্রেকআপের কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায় আর সে জজের ছেলের কাছে গিয়ে বলে, আজ পার্টি আমার তরফ থেকে, যা ইচ্ছা খেতে পারিস। কিছুদিন পর ভিক্টর সুন্দরীকে কল করে বলে, তুমি কি আগামীকাল ফ্রি আছো? সুন্দরী হ্যাঁ বললে ভিক্টর জানায়, আমাদের এরিয়ায় একটি সুন্দর ক্যাফে রয়েছে, আমি অনেক আগেই কালকের বুকিং দিয়ে রেখেছিলাম। সত্যি কথা বলতে যাওয়ার প্ল্যানিং তো অন্য কারোর সাথে ছিল, কিন্তু তুমি যদি এখন যেতে চাও তাহলে আমরা আগামীকাল যেতে পারি। সুন্দরী কি আর এই সুযোগটা হাতছাড়া করবে? সে সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন ভিক্টর সুন্দরীকে নিতে তার বাসায় আসে। ভিক্টর সুন্দরীকে বাইকে করে সেই রেস্টুরেন্টে নিয়ে যায়। সুন্দরী ভিক্টরের সাথে বেশ সুন্দর একটি মুহূর্ত কাটায়। তারা একে অপরের সাথে অনেক গল্প করে এবং এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করে।
ভিক্টর সুন্দরীকে বাসায় নামিয়ে দিলে সুন্দরী বলে, আমার কাছে বিয়ার রয়েছে, চাইলে ভিতরে আসতে পারো। ভিক্টর কি আর এতে না বলে? ভিতরে বসে ভিক্টর সুন্দরীদের ফ্যামিলি অ্যালবাম দেখছিল। ভিক্টর একটি ফটো দেখিয়ে সুন্দরীকে জিজ্ঞেস করে, এটা কি? সুন্দরী জানায় এটিকে চেলো বলে, এটা কিছুটা ভায়োলিনের মতো। ভিক্টর বলে, এটা কি এখনো তোমার কাছে আছে? সুন্দরী হ্যাঁ বললে ভিক্টর সেটা দেখতে চায়। সুন্দরী ভিতর থেকে চেলো নিয়ে আসলে ভিক্টর এটা দেখে অনেক খুশি হয়। ভিক্টর তখন সুন্দরীকে বলে, কিছু একটা বাজিয়ে শোনাও, আমি দেখতে চাই এটা কিভাবে বাজায়। সুন্দরী এতে কিছুতেই রাজি হয় না। সে বলে, কত বছর আগে বাজিয়েছি আমার নিজেরই মনে নেই, আজ কিভাবে বাজাবো? বাজালেও খুব বাজে বাজাবো। কিন্তু ভিক্টর সুন্দরীর কোনো কথাই শুনতে চায় না। সে বারবার সুন্দরীর কাছে এটা বাজিয়ে শোনানোর জন্য রিকোয়েস্ট করতে থাকে। সুন্দরী বাধ্য হয়ে বাজানো শুরু করলে ভিক্টর মন্ত্রমুগ্ধের মতো তা শুনতে থাকে। সুন্দরী মিউজিক বাজানো বন্ধ করলে ভিক্টর তার অনেক প্রশংসা করতে থাকে। সুন্দরী বলে, তুমি প্রথমবার শুনেছো তাই তোমার কাছে এত ভালো লাগছে, যদি আসল চেলো টিচার এটা শুনতো তাহলে নিজেই নিজেকে শেষ করে দিত। ভিক্টর বলে, এটা মিউজিক, তুমি বাজিয়েছো আর আমি এটা ফিল করেছি, ব্যাস এটুকুই যথেষ্ট। ভিক্টর সুন্দরীকে বলে, তোমার এই প্রতিভা কেন তুমি সবার থেকে লুকিয়ে রেখেছো? তুমি তো স্কুলের ফাংশনেও সবাইকে তোমার প্রতিভা দেখাতে পারো। ভিক্টর তখন সুন্দরীকে বলে, কিছু মনে না করলে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? সুন্দরী কি প্রশ্ন তা জানতে চাইলে ভিক্টর বলে, তোমার হাজবেন্ডের সাথে তোমার কি প্রবলেম ছিল? আই মিন তোমাদের ডিভোর্স কেন হলো? সুন্দরী কিছুক্ষণ চুপ থেকে বলে, সে একজন সার্কেল ইন্সপেক্টর ছিল। প্রথম প্রথম তো সব ঠিকই ছিল, কিন্তু বিয়ের 4 মাস পরে থেকেই সে আমার গায়ে হাত তুলতে শুরু করে। ভিক্টর একটু অবাক হয়ে মারার কারণ জিজ্ঞেস করে। সুন্দরী বলে, প্রথমে তো তার আমার বাবা মার দেওয়া গাড়ি থেকে প্রবলেম ছিল, পরে তার সব ছোট ছোট বিষয়ে সমস্যা হতে শুরু করে। তারা বলেছিল তাদের যৌতুক চায় না, কিন্তু আসলে এমনটা ছিল না। এটা আমি অনেকদিন পরে বুঝতে পারি। এরই মধ্যে আমি জানতে পারি আমার ক্যান্সার হয়েছে, যার কারণে আমার মা হওয়ার চান্স নেই বললেই চলে। আমার ডিপ্রেশন আর তাদের এই টর্চার আমি কোনো মতেই নিতে পারছিলাম না। এসব কিছুতে আমি অনেক ভেঙে পড়ি। এর মধ্যে সে আমাকে একদিন বন্ধা মেয়ে বলে, আমি এটা সহ্য করতে পারি না, আর সেদিনই ও বাড়ি ছেড়ে চলে আসি। আমার চিকিৎসা আর ডিভোর্সের কাজ একসাথেই চলছিল। এসব কিছুতে শুধু একমাত্র আমার মাই আমার পাশে ছিল। আজ সেও আমার সাথে নেই, কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছি, আমি সবকিছুকে মানিয়ে নিয়েছি। আজ আমি অনেক খুশি। ভিক্টর বলে, তোমার কথা শুনে আমার পুরো নেশা কেটে গেছে। আমরা মানুষকে না জেনেই তার ব্যাপারে কত কিছু ভেবে ফেলি, কিন্তু সত্যিটা আসলে অন্য কিছুই থাকে। অনেক রাত হয়ে যাওয়ায় ভিক্টর আর সেদিন বাড়ি না ফিরে সুন্দরীদের বাসায় থেকে যায়। সকালে ভিক্টর সুন্দরীকে বলে, স্কুলের ছুটি তো শুরু হয়ে গেছে, তাহলে কোথায় যাওয়ার প্ল্যান করছো? সুন্দরী বলে, কোথায় আর যাব, আমার সবকিছু তো এখানেই, তাই এখানেই থাকছি। ভিক্টর বলে, তুমি চাইলে কাল আমাদের বাসায় আসতে পারো, আমার বড় বোন আর তার হাজবেন্ডও আসছে, তোমার সেখানে অনেক ভালো লাগবে। সুন্দরীও এতে না করে না, আর পরের দিন সকালে ভিক্টরের বাসায় চলে যায়। ভিক্টর সুন্দরীকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এই হচ্ছে ভিক্টরের বাবা, মা, ছোট বোন, আর এই হচ্ছে ভিক্টরের বড় বোন আর তার হাজবেন্ড। সুন্দরীকে দেখে ভিক্টরের বাবা অনেক খুশি হয়ে যায়। ভিক্টরের মা তার ছোট বোনকে বলে, ভিক্টর যে মেয়েটিকে নিয়ে এসেছে ভিক্টরের সাথে তার কি সম্পর্ক? বোন বলে, তারা একই স্কুলে কাজ করে, তাই আজকে বাসায় নিয়ে এসেছে, এটা নিয়ে এত ভাবার কি আছে? ভিক্টরের মায়ের তাও কিছু একটা সন্দেহ হয়। তারা সবাই খেতে বসলে ভিক্টরের মা ভিক্টরের বিয়ের কথা তোলে। ভিক্টরের বড় বোন বলে, মা তোমাকে আর ওর বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না, ওর জন্য আমি একটা মেয়ে দেখেছি, মেয়েটা আমাদের পরিচিত আর অনেক ভালো। ভিক্টরের বিয়ের কথা শুনে সুন্দরীর একটু মন খারাপ হয়ে যায়। ভিক্টরের বোন তখন সুন্দরীকে বলে, তোমার তো নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে তাই না? সুন্দরী বলে, আমি ডিভোর্সি। এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, আর ভিক্টরের মা সুন্দরীর উপর কেন যেন আরো রেগে যায়। ভিক্টরের বোন বলে, সমস্যা নেই, তুমি বিয়ে করতে চাইলে এখনো ছেলে পেতে পারো। ভিক্টর তখন তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ভিক্টরের বাবা তখন কথা ঘুরিয়ে ব্যাপারটাকে সামলে নেয়। খাওয়া দাওয়া শেষে ভিক্টরের ছোট বোন সুন্দরীকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে। তখন সেখানে তার মা আসে আর তাকে ভিতরে পাঠিয়ে দেয়। ভিক্টরের মা বলে, বাড়ি কেমন লেগেছে? সুন্দরী বলে, এত সুন্দর বাড়ি কার না ভালো লাগবে মা? যেহেতু সুন্দরীর মা নেই তাই সে ভিক্টরের মাকে মা বলেই সম্বোধন করে। ভিক্টরের মা বলে, এত ভালো লাগার দরকার নেই। ভিক্টরের মায়ের এই ব্যবহারে সুন্দরী একটু অবাক হয়ে যায়। ভিক্টরের মা বলে, দেখো আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস নেই, আমি যা বলছি সরাসরি বলছি। আমি খুব ভালো করে জানি তুমি ভিক্টরকে পছন্দ করো। ভিক্টর যখন তোমাকে এ বাড়িতে এনেছে আমি তখনই বুঝে গিয়েছিলাম তোমাদের মধ্যে কিছু তো একটা চলছে। কিন্তু তুমি একটা কথা কান খুলে শুনে নাও, আমি বেঁচে থাকতে কিছুতে একজন ডিভোর্সিকে আমার বাড়ির বউ করব না। আজকের পর আমি যেন তোমাকে ভিক্টরের আশেপাশেও না দেখি। সুন্দরী বলে, মা আপনি এসব কি বলছেন? ভিক্টরের মা বলে, আমি তোমার মা নই, একদম আমাকে মা বলে ডেকে ভোলানোর চেষ্টা করবে না। ভিক্টরের মায়ের এসব কথা শুনে সুন্দরী অনেক কষ্ট পায়। সুন্দরী তখন ভিক্টরকে কিছু না জানিয়েই ও বাড়ি থেকে চলে আসে। ফেরার পথে সুন্দরী অনেক কান্না করে।
সুন্দরী বাড়ি ফিরে দেখে তার ভাই আর ভাবি বাহিরে দাঁড়িয়ে আছে। তাদের এভাবে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে সুন্দরী বলে, তোমরা আজ আসবে সেটা আগে জানালেই পারতে। সুন্দরীর ভাবি বলে, এখন কি আমাদের নিজের বাড়িতেও আসার জন্য তোমার পারমিশন নিতে হবে? সুন্দরীর ভাই বলে, চুপচাপ আমার ভাগের অংশ আমাকে বুঝিয়ে দাও, নয়তো আমি কোর্টে কেস করে দেব। সুন্দরীর ভাই সঙ্গে করে একজন উকিলকেও নিয়ে আসে। উকিল সুন্দরীকে বলে, ওনার ভাগের অংশ ওনাকে দিয়ে দিন, নয়তো এক কেস যদি কোর্টে ওঠে তাহলে আপনাকে খামোখা কোর্টের চক্কর কাটতে হবে। সুন্দরী বলে, আমার হাতে এখন কোনো কাজ নেই, 10-15 বছর কোর্টের চক্কর কাটতে আমার কোনো অসুবিধা হবে না, যাও গিয়ে কেস করে দাও, কিন্তু তাও কিছুতেই আমি এবারের ভাগ তোমাকে দেব না। তুমি তো বাবার সব টাকা পয়সা নিয়ে আমাদের ফেলে পালিয়ে গিয়েছিলে। মা যখন অসুস্থ ছিল কোথায় ছিলে তুমি আর তোমার এই অধিকার? এখন যখন সবকিছু শেষ হয়ে গেছে তুমি এসেছো তোমার ভাগ চাইতে। আমি কিছুতেই এবারে বেচবো না, তোমার যা ইচ্ছা করে নাও। সুন্দরীর এই কথা শুনে সুন্দরীর ভাই তাকে বলে, এজন্যই কেউ তোমার সাথে থাকে না, সবাই তোমাকে ছেড়ে চলে যায়। সুন্দরী পিছে ঘুরে বলে, ব্যাস এটুকুই শোনা বাকি ছিল। সুন্দরী ভিতরে গিয়ে অঝোরে কান্না করতে থাকে। রাতের বেলা ভিক্টর কাজ করছিল, তখন তার একটি বন্ধু তাকে কল করে। ভিক্টর কল রিসিভ করে বলে, তোমাকে একটি কাজ দিয়েছিলাম, তুমি তাও করে দিতে পারলে না। ভিক্টরের বন্ধু বলে, আরে তোমার কাজই করছিলাম, দেখো তোমাকে ইমেল পাঠিয়েছি, তুমি চেক করে নাও। আসলে ভিক্টরের বন্ধু সাইবার ডিপার্টমেন্টে কাজ করে। ভিক্টর তাকে সেই আইডিটি চেক করতে পাঠায় যে তার নামে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছিল। ভিক্টরের বন্ধু সেই আইডি ডিটেলসই তাকে পাঠিয়েছে। আইডির আইপি অ্যাড্রেস দেখে ভিক্টর অনেক অবাক হয়ে যায়। ভিক্টর পরের দিন সকালে সুন্দরীর বাসায় যায়। এত সকালে ভিক্টরকে দেখে সুন্দরী একটু অবাক হয়ে যায়। সুন্দরী ভিক্টরকে ভিতরে আসতে বললে ভিক্টর বলে, তোমার সাথে কথা বলার জন্য এখানেই ঠিক আছে। সুন্দরী তো ভিক্টরের কথার কিছুই বোঝে না। সুন্দরী কি হয়েছে তা জানতে চাইলে ভিক্টর বলে আমার বন্ধু সাইবার সেলে কাজ করে, আমি তাকে সেই আইডি ডিটেলস দিয়েছিলাম যে আমার নামে এসব কিছু ছড়িয়েছিল। কাল রাতে সে আমাকে আইপি অ্যাড্রেসের ডিটেলস পাঠায়, তোমাকে কি আরো কিছু বলতে হবে? সুন্দরী তাকে সবটা খুলে বলার অনেক চেষ্টা করে, কিন্তু ভিক্টর কিছুতেই তার কথা শোনে না। ভিক্টর রাগ করে সেখান থেকে চলে যায়। সুন্দরী স্কুলে গিয়ে ভিক্টরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভিক্টর কিছুতেই তার কথা শুনতে চায় না। ভিক্টর বলে, বেচারি লেখা আমাকে সত্যি সত্যি পছন্দ করতো, তুমি তার সাথে এমনটা কিভাবে করতে পারলে? ভিক্টর বলে, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যা নয়। তুমি আমার সাথে মিথ্যা কেন বললে? আর তুমি আমার ফ্রেন্ডদের সামনে আমাকে এভাবে ছোট করতে পারলে? তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমার সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। সুন্দরী আর সহ্য করতে না পেরে বলে, আমিও তো তোমাকে পছন্দ করতাম, তোমাকে পছন্দ করতাম বলেই আমি এত কিছু করেছি। ভিক্টর অবাক হয়ে বলে, পছন্দ করতে বলে এইসব করবে? আমাকে সবার সামনে ছোট করবে? তুমি আমাকে পছন্দ করো এটা আমাকে সরাসরি বলতে পারতে, এসব করার তো কোনো দরকার ছিল না। সুন্দরী বলে, সরাসরি বলার সাহস ছিল না বলেই তো এত কিছু হয়েছে, আর এমনিতেও তুমি তো আমার সাথে কথা বলবে না, তাই তোমাকে এসব কিছু বুঝিয়ে কোনো লাভও নেই। এই বলে সুন্দরী সেখান থেকে জজের বাসায় চলে যায়। জজকে সবটা খুলে বললে জজ বলে, পৃথিবীতে একমাত্র তুমিই রয়েছো যে কিনা এই গাধার কথা মতো কাজ করবে। আজ বাসায় আসতে দাও ওকে, ওর পিঠের চামড়া তুলে নেব। পেছন থেকে জর্জের ছেলে এসব শুনে দে দৌড়। সুন্দরী বলে, আমি যা করেছি এরপর আমি আর ভিক্টরের সামনে দাঁড়াতে পারবো না, আমি কিছুতেই তার মুখোমুখি হতে পারবো না। আমি ভেবে নিয়েছি আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব। জর্জ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখন কোথায় যাবে, কি করবে? সুন্দরী বলে, জানি না, কিন্তু আমি এখানেও থাকবো না, আমি স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যাব। জর্জ থেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুন্দরী কিছুতেই তার কথা শোনে না। সুন্দরী সত্যি সত্যি স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নেয় আর এ বাড়ি থেকে সবকিছু গুছিয়ে নেয়। যাওয়ার আগে সুন্দরী তার ভাইয়ের সাথে দেখা করে। সুন্দরী তার ভাইকে বাড়ির সকল কাগজপত্র দিয়ে দেয় আর বলে, ওই বাড়িটার একটি পরিবার প্রয়োজন, আমি সেখানে একা থেকে আর কি বা করব। তুমি ও বাড়ি বেচে দাও কিংবা ও বাড়ি নিয়ে যা ইচ্ছা করো, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বছরে একবার হলেও কি তোমাদের সাথে দেখা করতে আসতে পারি? সুন্দরীর কথায় তার ভাই অনেক ইমোশনাল হয়ে যায় আর সে বাড়ির কাগজপত্র নিতে চায় না। সুন্দরী তাকে জোর করে বাড়ির কাগজপত্র দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। নতুন জায়গায় গিয়ে সুন্দরী ভিক্টরের কথা মতো আবারও চেলো বাজানো শুরু করে। সুন্দরী সবকিছু ভুলে আবার জীবনকে নতুন করে শুরু করতে চায়। এদিকে ভিক্টর সুন্দরীর যাওয়াতে পুরোপুরি একা হয়ে যায়। সে পুরো স্কুল ঘুরতে থাকে আর সুন্দরী আর তার কাটানো মুহূর্তগুলোকে অনুভব করতে থাকে। তখন হঠাৎই সেখানে লেখা এসে দাঁড়ায়। লেখাকে দেখে ভিক্টর অবাক হয়ে বলে, তোমার রাগ কমেছে তাহলে? লেখা বলে, যাওয়ার আগে সুন্দরী আমার বাসায় এসেছিল, সে আমাকে সবটা খুলে বলে আর আমার কাছে ক্ষমাও চায়। সুন্দরী আমাকে বলেছিল আমি যেন আমাদের রিলেশনটা নিয়ে আবারও একবার ভেবে দেখি। আসলে এখানে সুন্দরীরও দোষ নেই, ও যা করেছে তা তো ভালোবাসা থেকেই করেছে, তাই না? আগে আমি সুন্দরীকে কেন যেন সহ্য করতে পারতাম না,
কিন্তু সেদিনের পর থেকে সবকিছু বদলে গেছে। আমরা দুজন এখন অনেক ভালো বন্ধু। বাসায় এসে ভিক্টর তার ছোট বোনকে সবকিছু খুলে বলে। বোন বলে, তুমি তো এমনিও তাকে প্রপোজ করতে যাচ্ছিলে, তাহলে এখন এমন কি বা হয়ে গেছে? ভিক্টর বলে, সে আমাকে আমার সব ফ্রেন্ডের সামনে অপমান করেছে। বোন বলে, ফ্রেন্ড? কোন ফ্রেন্ডের কথা বলছো তুমি? তোমার ফেসবুকে মাত্র 125 জন ফ্রেন্ড আছে, তার মধ্যে অর্ধেকের বেশি তোমাকে চেনেই না, আর তুমি তাদের জন্য তোমার ভালোবাসাকে হারিয়ে ফেললে। ভিক্টর বলে, আমি এখন তাহলে কি করব? আমি কি সুন্দরীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আমার মনের কথা বলবো? বোন বলে, আমার মনে হয় তোমার আগে বাবার সাথে কথা বলা উচিত। ভিক্টর বাবাকে ডেকে সবকিছু খুলে বলে। বাবা বলে, আমার কোনো সমস্যা নেই, আমার তো সুন্দরীকে বেশ ভালোই লেগেছে, কিন্তু তোমার মা যা করেছে আমার মনে হয় না এরপর সুন্দরী তোমার সাথে কথা অবধি বলবে। ভিক্টর বলে, মা আবার ওকে কি বলেছে? বাবা বলে, সেটা তো তোমার মাই ভালো জানে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। ভিক্টর মায়ের কাছে গিয়ে অনেক রেগে জিজ্ঞেস করে, মা তুমি সেদিন সুন্দরীকে কি বলেছিলে? ভিক্টরের মা তার কথায় কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। ভিক্টর তখন আরো রেগে যায়। ভিক্টরের মাও তখন রেগে গিয়ে বলে, আমি ওই মেয়েটাকে তোমার পিছু ছাড়তে বলেছি, আমার ওই মেয়েটাকে একদমই পছন্দ না। আমি বেঁচে থাকতে কিছুতেই একজন ডিভোর্সির সাথে আমার ছেলের বিয়ে দেব না, আমি কিছুতেই তাকে আমার বাড়ির বউ হিসেবে মেনে নেব না। বাবা তখন মাকে এক ঝাড়ি দিয়ে বলে, যা ভিক্টর, নিয়ে আয় আমার বাড়ির বৌমাকে, দেখি ও কিভাবে না মেনে নেয়। মা তখন রাগ করে সেখান থেকে চলে যায়। ভিক্টর আর বোন তো তার বাবার এই রূপ দেখে পুরাই অবাক হয়ে যায়। বোন বলে, বাবা আমার বেলায় কি তুমি এভাবে আমার পাশে থাকবে? বাবা এক ঝাড়ি মেরে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ভিক্টর ব্যাগ গুছিয়ে তার মায়ের কাছে এসে বসে। ভিক্টর বলে, মা ডিভোর্সের মতো ব্যাপারে তোমার এভাবে কথা বলাটা কি শোভা পায়? আসল সমস্যা জানতে গেলে অনেক রয়েছে। সুন্দরী একজন ক্যান্সার সার্ভাইভার, যার কারণে হয়তো সুন্দরী কখনো মা হতে পারবে না, কিন্তু আমি এসব দেখে তাকে ভালোবাসিনি, আমি তার মনকে দেখেছি। সুন্দরী অনেক ভালো মেয়ে, সে শুধু সবাইকে খুশি রাখতে জানে। মা বলে, এত কিছু জেনেও তুই তাকেই বিয়ে করবি? ভিক্টর বলে, আমি তাকে এসব কিছু দেখে ভালোবাসিনি, আমি তার মনটা দেখেছি। আর যদি বিয়ের কথা বলি, আমি যে ব্যবহার ওর সাথে করেছি আমার মনে হয় না সে আমাকে একসেপ্ট করবে। সুন্দরী আমার সাথে রাগ করে এখান থেকে চলে গেছে, কিন্তু যেটাই হোক আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। আর সুন্দরী যদি আমাকে ক্ষমাও করে দেয়, আমি তোমাদের দোয়া ছাড়া তাকে কখনোই বিয়ে করতে পারবো না। আর আমি জানি আমার মা আমার খুশির জন্য সবকিছু করতে পারে। ভিক্টর সুন্দরীর ঠিকানা বের করে তার সাথে দেখা করতে চলে যায়। ভিক্টরকে দেখে সুন্দরী অনেক অবাক হলেও তাকে তা বুঝতে দেয় না। বাসায় এনে সুন্দরী ভিক্টরকে বসিয়ে তার জন্য চা আনতে যায়। ভিক্টরকে হঠাৎ এভাবে দেখে সুন্দরী হতবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারে না এত কিছুর পর ভিক্টর কেন তার সাথে দেখা করতে এসেছে। সুন্দরী চা নিয়ে আসলে ভিক্টর বলে, আমি আর আমার মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি কি আমাকে মাফ করতে পারবে? সুন্দরী বলে, তোমার মা ভুল কিছু বলেনি, উনি যা বলেছে ঠিকই বলেছে। আমি জানি আমার মধ্যে অনেক কমতি রয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি নিজেকে সামলে নেব। ভিক্টর বলে, তোমার কি মনে হয় আমি এখানে তোমাকে দয়া দেখাতে এসেছি? আমি জানি তুমি নিজেকে সামলে নেবে, কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেকে সামলাতে পারছি না। আমি জানি তোমার কাউকে দরকার নেই, কিন্তু আমার তোমাকে দরকার। সুন্দরী ভিক্টরের কথা বুঝতে পারে আর মুচকি হেসে বলে, তুমিও এখানে কাজ নাও, দেখা সাক্ষাৎ হতে থাক, দেখি এটা কত দূর যায়। ভিক্টর খুশি হয়ে বলে, আমি জানি এটা অনেক দূর যাবে। ভিক্টর বলে, এই জায়গাটা অনেক সুন্দর তাই না? ভাবছি এখানেই ট্রান্সফার নিয়ে নেব আর সারা জীবন এখানেই কাটিয়ে দেব। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়। সব ডিভোর্সের পেছনে টাকা পয়সা কিংবা পরকীয়া থাকে না, আর দোষটা সবসময় মেয়েদেরই হয় না। আমি এটা বলছি না যে দোষটা সবসময় ছেলেরই হয়, কিন্তু এক হাতেও তো আর তালি বাজে না, তাই না? আর ডিভোর্স হয়ে গেছে মানে জীবনটা শেষ হয়ে যায়নি। নিজেকে সময় দিন আর সবকিছু নতুন করে শুরু করুন।